বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আউটওয়ারি অনলাইন ক্লাসের পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের অবদানকে স্মরণ রাখার জন্য ১৯৯৫ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে অক্টোবরের ৫ তারিখের এই দিবসটি পালন করে আসছে। আজকের এই বিশেষ দিনটিতে শিক্ষকদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? দোয়া রাখি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমিও তোমাদের দয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে আছি। মোসাম্মত আঞ্জুমান আরা বেগম, সহকারী শিক্ষিকা, তরি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, আটোয়ারি পঞ্চগড়। আজকের আমার পাঠের বিষয় ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র আনন্দ পাঠ, বাংলা দ্রুত পঠন, পৃষ্ঠা নাম্বার ১ থেকে ৫। তো বন্ধুরা, তোমরা আশা করি পাঠ্য বই, খাতা, কলম নিয়ে আমার সাথেই থাকবে এবং ১ থেকে ৫ পৃষ্ঠা পর্যন্ত আমরা লক্ষ্য রাখব। ঠিক আছে বন্ধুরা, আজকে আমার পাঠের শিরোনাম আয়না। আমি প্রথম গল্পটি পড়াবো, একটি আনন্দময় গল্প, যেটা হচ্ছে আয়না। আয়না গল্পটি লিখেছেন জসিমউদ্দিন। তাহলে আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেই। জসিমউদ্দিন ১৯০৩ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রাম বাংলার প্রকৃতি এবং সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি বহু কবিতা লিখেছেন। তার কবিতায় পল্লী জীবন বেশি উঠে এসেছে, তাই তাকে পল্লী কবি বলা হয়। তিনি অনেক কবিতা এবং গদ্য রচনাও করেছেন, নাটকও লিখেছেন। তিনি স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী ইত্যাদিও বা প্রবন্ধও তিনি লিখেছেন। শিশুদের জন্য ডালিম কুমার তার অনবদ্য রচনা। তিনি ছোটদের জন্য লিখেছেন হাসু, ১ পয়সার বাঁশি ইত্যাদি। তিনি ১৯৭৬ সালে ১৩ই মার্চ মৃত্যুবরণ করেন। তো বন্ধুরা, এসো আমরা এই গল্পের সার সংক্ষেপটা একটু জেনে নিই। এক চাষি ধান খেতে একটি আয়না কুড়িয়ে গেল। তখন কিন্তু এদেশে আয়নার প্রচলন ছিল না। এক কাবুলিওয়ালার ঝুড়ি থেকে সে আয়নাটি পাওয়া যায়। চাষি কী করলো? চাষি আয়নাটি হাতে নিয়ে আয়নার দিকে তাকাতেই নিজের ছবি দেখে মনে করলো যে ইনি হয়তো তার মৃত পিতা। সে আয়নাটি যত্ন সহকারে বাড়িতে নিয়ে এলো এবং কলসির ভিতরে লুকিয়ে রাখলো। লুকিয়ে রাখার পর মাঝে মাঝে সে মাঠ থেকে যখন বাড়িতে ফিরে আসে, তখন সে আয়নায় ছবিটা দেখে এবং ছবির সাথে সে কথা বলে। এইসব কাণ্ড দেখে তার স্ত্রী অন্যরকম হয়ে যায়, যে কি ব্যাপার, সে আয়নার দিকে তাকিয়ে কথা বলছে কার সাথে। এই কাণ্ড দেখে তখন তার স্ত্রী দেখতে গেল যে আসলে দেখি তো কলসির ভিতরে কি। তখন কলসির ভিতরে দেখতে পেল একটি আয়না। আয়নাটি হাতে নিয়েই তার স্ত্রী আয়নার দিকে তাকাতেই একটা মহিলার ছবি ভেসে উঠল। সে ভাবল এটাই হয়তো তার স্বামী হয়তো বিয়ে করে নিয়ে এসেছে এক মহিলাকে, সেই মহিলার ছবি হয়তো কলসির ভিতরে লুকিয়ে রাখছে। তারপরে তাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়াঝাটি হয়ে যায়। এভাবে ঝগড়াঝাটি হতে হতে একদিন বিশাল আকার ধারণ করে। আশেপাশের লোকজন, এদেশ ওদেশ সবখান থেকে লোকজন ছুটে আসে। লোকজন দেখলো যে আসলে সেটা কারো ছবি নয়, এটা তার মৃত বাবাও নয় এবং তার স্বামীর অন্য বউও নয়, এটা তাদের নিজেরই ছবি। এটাই ছিল আজকের সারসংক্ষেপ। এসো বন্ধুরা, আমরা এখন আয়না গল্পটি পাঠ করি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আয়না। জসিমউদ্দিন। এক চাষি ধান কাটতে কাটতে একখানা আয়না কুড়িয়ে পাইল। তখন এদেশে আয়নার চল ছিল না, কারো বাড়িতে একখানা আয়না কেউ দেখে নাই। এক কাবুলিওয়ালার ঝুলি হইতে কি
কি করিয়া আয়নাখানা মাঠের মাঝে পড়িয়া গিয়েছিল। আয়নাখানা পাইয়া চাষি হাতে লইল। হঠাৎ তাহার উপরে নজর দিতেই দেখে আয়নার ভিতর মানুষ। আহা, এ যে বাপজানের চেহারা! বহুদিন আগে তার বাপ মারা গিয়েছে। আজ বড় হইয়া চাষির নিজের চেহারাই তার বাপের মতো হইয়াছে। সব ছেলেই যখন বড় হইয়া কতটা বাপের মতো চেহারা পায়, তাই আয়নার ভিতর নিজের চেহারা দেখিয়েই চাষি ভাবল সে তাহার বাপকে দেখিতেছে। তখন আয়নাখানাকে কপালে তুলিয়া সে সালাম করিল, মুখে লইয়া চুমু দিল। আহা বাজান, তুমি আসমান হইতে নামিয়া আসিয়া আমার ধান ক্ষেতের মধ্যে লুকাইয়া আছো। বাজান, বাজান, ও বাজান। চাষি এভাবে কথা কয় আর আয়নার দিকে চায়। আয়নার ভিতরে তাহার বাপজান কতই ভঙ্গ করিয়া চায়। চাষি বলে, বাজান, তুমি তো মরিয়া গেলে। তোমার ক্ষেত ভরিয়া আমি সোনা দীঘা ধান বুনিয়াছি, সাইল ধান বুনিয়াছি। দেখ দেখ বাজান, কেমন তারা রোদে ঝলমল করিতেছে। তোমার মরার পর বাড়িতে মাত্র একখানা ঘর ছিল, আমি 3খানা ঘর তৈরি করিয়াছি। বাজান, আমার সোনার বাজান, আমার মানিক বাজান। সেদিন চাষি আর কোনো কাজই করিল না। আয়নাখানা হাতে লইয়া তার সবগুলি খেতে ঘুরিয়া বেড়াইল। সাজ হইলে বাড়ি আসিয়া আয়নাখানাকে কোথায় রাখে? সে গরিব মানুষ, তাহার বাড়িতে তো কোনো বাক্স নাই। সে পানির কলসির ভিতর আয়নাখানাকে লুকাইয়া রাখিল। পরদিন চাষি এ কাজ করে ও কাজ করে দৌড়াইয়া বাড়িতে আসে। এখানে যায় সেখানে যায়, দৌড়াইয়া বাড়িতে আসে। পানির কলসির ভিতরে সেই আয়নাখানা বাহির করিয়া নাড়িয়া চাড়িয়া দেখে আর কত রকমের কথা বলে। বাজান, আমার বাজান, তোমাকে একলা রাখি আমি এ কাজে যাই ও কাজে যাই, তুমি রাগ করিও না। দেখো বাজান, যদি আমি ভালো মতো কাজকাম না করি তবে আমরা কি খাইব? চাষির বউ ভাবে, দেখ রে, এতদিন আমার স্বামী আমার সাথে কত কথা বলিত, কত হাসি রং তামাশা করিয়া এটা ওটা চাহিত, কিন্তু আজ কয়দিন আমার সাথে একটাও কথা বলে না। পানির কলসি হইতে কি যেন বাহির করিয়া দেখে আর আবল তাবল বকে। ইহার কারণ কি? সেদিন চাষি ক্ষেত খামারের কাজে মাঠে গিয়েছে। চাষির বউ গোপনে গোপনে পানির কলসি হতে সেই আয়নাখানা বাহির করিয়া তাহার দিকে চাহিয়া রাগে আগুন হইয়া উঠিল। আয়নার উপর তার নিজের ছায়া পড়িয়াছিল, কিন্তু সে তো কোনোদিন আয়নার নিজের চেহারা দেখে নাই। সে মনে করিল তার স্বামী তার একটি মেয়েকে বিবাহ করিয়া আনিয়া এই পানির কলসির ভিতর লুকিয়া রাখিয়াছে। সেই জন্য আজ কয়দিন তার স্বামী তার সাথে কোনো কথা বলিতেছে না। যখন ওই অবসর পায় ওই মেয়ে ছেলের সাথেই কথা বলে। আসুক সে মিনসে বাড়ি, আজ দেখাইব এর মজা। একটা ঝাঁটা হাতে লইয়া বউ রাগে ফুলিতে লাগিল, আর সে কড়া কথা স্বামীকে শুনাইবে। মনে মনে আওড়াইয়া তাহাতে সাম দিতে লাগিল। দুপুরবেলা মাঠের কাজে হয়রান হইয়া রোদে ঘামিয়া চাষি যখন ঘরে ফিরিল, চাষির বউ ঝাঁটা হাতে লইয়া তাড়াইয়া আসিল। ওরে গোলাম, তোর এই কাজ! একটা কাকে বিবাহ করিয়া আনিয়াছিস? এই বলিয়া আয়নাখানা চাষির সামনে ছুঁড়িয়া মারিল। করো কি? ও যে আমার বাজান, অতি আদরের। সে আয়নাখানা কুড়াইয়া লইল। দেখেই আগে তোর বাজান, এই বলিয়া ঝটকা দিয়া আয়নাখানা টানিয়া লইয়া বলিল, দেখ তো মিনসে, এর ভিতর কোন মহিলাকে বসাইয়া রেখেছ? এ তোর নতুন বউ কিনা? চাষি বলে, তুমি কি পাগল হইলে? এই যে আমার বাজান। ওরে গোলাম, ওরে নফর, তবু বলিস তোর বাজান? তোর বাজানের কি গলায় হাসলি, নাকে নথ আর কপালে টিপ আছে নাকি? বউ আর জোরে চিৎকার করিয়া উঠিল। ও বাড়ির বড় বউ বেড়াইতে আসিয়াছিল। মাথায় আধ ঘন্টা দিয়া বলিল, কিলো, তোমাদের বাড়ি এত ঝগড়া কিসের? তোমাদের কত মিল, একদিনও কথা কাটাকাটি তোমাদের আমি শুনি নাই। তো বন্ধুরা, তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? ভালো লাগতেছে না গল্পটা? আসলে অনেক ভালো গল্প এটা, শোনো। চাষির বউ আগাইয়া আসিয়া বলিল, দেখ বুবুজান, আমাদের মিনসে আরেকটা বউ বিবাহ করিয়া আনিয়া পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছিল। ওই সতীনের মেয়ে সতীনকে আমি পা দিয়া পিষিয়া ফেলিব না? দেখ বুজান, এই আয়নার ভিতর কে? ও বাড়ির বড় বউ আসিয়া
সেই আয়নার উপরে মুখ দিল। তখন দেখা গেল আয়নার ভিতরে দুজনেরই মুখ। এ বাড়ির বড় বউ বলিল, ও তো তোর চেহারা, আর আরেকজন কার চেহারা যেন দেখতে পাইতেছি। চাষি বলিল, কি বলেন বুবুজান, ওর ভিতরে আমার বাপজানের চেহারা। এই বলিয়া চাষি আসিয়া আয়নার উপর মুখ দিল। তখন তিনজনের চেহারাই দেখা গেল। তাহাদের কলরব শুনিয়া এ বাড়ির ছোট বউ, ও বাড়ির মেজ বউ সবাই দৌড়ায় আসিল। আরফানের মা, রহমানের বোন, আনোয়ারের নানি সবাই আসলো। সে আয়নার উপরে মুখ দেয়, মুখ দিয়ে তাহারই চেহারা আয়নায় দেখা যায়। এ তো বড় তেলে ছমাতির কথা। শোন শোন, এই কথা এ গায়ে ও গায়ে তখন রটিয়া গেল। এদেশ হইতে ওদেশ হইতে লোক ছুটিয়া আসিল সেই জাদুর তেলে ছমাতি দেখতে। তারপর ধীরে ধীরে লোকে বুঝিতে পারিল সেটা আসলে অন্য কিছুই না, তাদের বুঝারই ভুল ছিল, সেটা একটা আয়না। তো শিক্ষার্থীরা, আয়না গল্পটি আসলে আনন্দ পাঠের আনন্দময় গল্পটি তোমাদের ভালো লেগেছে আশা করি, তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা লিখতে পারবো তো? আচ্ছা দেখি, এখন আমরা শব্দের অর্থগুলো জেনে নেই। শব্দের অর্থ: আয়না, আয়না অর্থ দর্পণ। 2, নজর, নজর মানে দৃষ্টি। 3, ক্ষেত, ক্ষেত মানে চাষের জমি। 4, সাজ, সাজ মানে সন্ধ্যা। কলসি, পানি রাখার পাত্র বিশেষ। স্বামী, স্বামী মানে স্বামী। ঝাঁটা, ঝাঁটা মানে ঝাড়ু। তেলেছমাতি মানে জাদু সম্বন্ধীয়। এসব বন্ধুরা, এখন আমরা জ্ঞানমূলক কিছু প্রশ্ন সম্পর্কে যে উত্তরগুলো জেনে নিই। আয়না গল্পের লেখক কে? আয়না গল্পের লেখক হচ্ছে জসিমউদ্দিন। কবি জসিমউদ্দিনের অনবদ্য রচনা কি ছিল বলতে পারো? হ্যাঁ, ঠিকই বলেছ, ডালিম কুমার। জসিমউদ্দিনের অনবদ্য রচনা ছিল ডালিম কুমার। কবি জসিমউদ্দিনকে পল্লী কবি কেন বলা হয়েছিল? তার কবিতায় পল্লীর জীবন বেশি উঠে এসেছিল, তাই জসিমউদ্দিনকে পল্লী কবি বলা হয়। চাষি আয়নাটি কোথায় লুকিয়ে রেখেছিল? বলো দেখি, কোথায় চাষি আয়নাটি লুকিয়ে রেখেছিল? এক, পানির কলসির মধ্যে। আয়নার প্রকৃত মালিক কে ছিল? আয়নার প্রকৃত মালিক ছিল কাবুলিওয়ালা। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে কোনো ছোট ছোট প্রশ্নই হোক আর যে কোনো সৃজনশীল বড় প্রশ্নই হোক না কেন, এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে সুন্দরভাবে। বুঝতে পারছো সবাই? তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি দোয়া করি তোমরাও আমার জন্য দোয়া করবে, আমি এর জন্য তোমাদের মাঝে আবারও হাজির হতে পারি। আবারও দেখা হবে তোমাদের সাথে। খোদা হাফেজ।